লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন বুধবার। চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বামীর পাশে। সেখানে আজও দলীয় নেতাকর্মী ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন। কবর জিয়ারত ছাড়াও জানাচ্ছেন শ্রদ্ধা, অঙ্গীকার করছেন শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশকে সামনে এগিয়ে নেয়ার। এদিকে সন্ধ্যায় বেগম জিয়ার কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। শুরুতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে কাউকে প্রবেশ করতে দেয়া না হলেও বেলা বাড়ার পর তা উন্মুক্ত করে দেওয়া হয়। প্রিয় নেতার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে ক্রমশ বাড়তে থাকে ভিড়। জানান তাদের ভালোবাসার কথা। আমরা ম্যাডামের কবরটা একটু দেখার জন্য, জিয়ারত করার জন্য এসেছি, কারণ আমাদের বুকটা হাহাকার করছিল। এতে আমরা সকালে রওনা দেয়া প্রায় 2 ঘন্টা পরে এখানে পারমিশন পাই আমরা ভিতরে ঢুকতে পারছি আর কি। এতে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এত দূর থেকে আসার পরেও যে আমরা উনার কবরটা জিয়ারত করতে পারছি, এতে আমাদের খুব তৃপ্তি, ভালো লাগছে আর কি। শিল্প কারখানার ব্যাপারে গিয়েছি, গ্যাসের ব্যাপারে গিয়েছি, উনি কিন্তু সাথে সাথে উনি ডিসিশন দিয়ে দিয়েছেন। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখছেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। ওনার থেকে নতুন প্রজন্ম শিখবে যে মানুষকে ভালোবাসলে মানুষ তার প্রতিদান দিতে জানে। ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করেছেন দেশের প্রথম নারী ও বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। ওনার এই আকস্মিক মৃত্যু সংবাদে আমরা সমস্ত কর্মসূচি স্থগিত করে ঢাকায় চলে এসেছিলাম। ফজরের নামাজের পর যখন রওনা হলাম, মনে হলো যে নেত্রীর কবরটা জিয়ারত করে যায়। আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশ প্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে কখনো আপোষ করেন। ওনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস। যে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া, তার উত্তরণের পথের যাত্রা দেখে যেতে না পারার আক্ষেপ রইল শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। গণমানুষের নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনন্ত লোকে যাত্রা করেছেন, কিন্তু দেশ ও জাতির জন্য রেখে গেছেন অনন্য সব অবদান। তারই ভূমিকা স্মরণ করে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরা। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছেন প্রিয় নেতা আর অভিভাবককে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকে শুরু হবে নবযাত্রা। যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহমর্মিতা হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে। এদিকে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় ও দলীয় তৃতীয় দিনে শোক বইয়ে সই করেছেন নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা। বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল ভালোবাসার প্রতিফলন। গণতন্ত্রের জন্য তার ভূমিকা দেশবাসীকে চিরকাল উজ্জীবিত করবে। মমতাময়ী মাকে নিজ হাতে সমাহিত করেছেন ছেলে তারেক রহমান। মঙ্গলবার বাবা জিয়াউর রহমানের কবরের পাশেই এই দাফন কাজে গোটা পরিবার নিয়ে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে লাখো জনতার সামনে ছোট্ট বক্তৃতায় বেগম খালেদা জিয়ার জন্য চেয়েছেন দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকে তিনি চেষ্টা করবেন সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি একাকিত্বে ভুগতে দেয়নি। সবার সহমর্মিতা হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে বলে জানান তারেক রহমান। এদিকে দলীয় 7 দিনের শোকের তৃতীয় দিনে বিভিন্ন কার্যালয়ে রাখা শোক বইয়ে সই করছেন অসংখ্য মানুষ। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের শোক বইয়ে সই করেন বিশিষ্টজন, রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিকভাবে জাতিকে পথ দেখাবার জন্য, জাতির সমস্যাগুলোকে তুলে ধরে আমরা যে পথ চলতে চাই, সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবেন। ওনাকে আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। গণতন্ত্রের মুখপাত্র না, গণতন্ত্রের
জন্য যিনি মানে সারাদিন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের জীবনে, পাকিস্তানের জীবনে, ভারতবর্ষের জীবনে সবচেয়ে বড় যে জানাজা আমাদের নেত্রীর নামে হয়েছে সেটা তারই প্রমাণ। বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার পাথেয় অনুযায়ী বৈষম্যহীন দেশ গড়তে প্রত্যয়ী বিএনপি। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। দলের নেতাকর্মীদের বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান তারা। দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকা এসেছিলেন একান্তই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে। এর সাথে দুদেশের সম্পর্কে বিষয়টি মেলানো উচিত হবে না, কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, এস জয়শঙ্করের সাথে আলাদা কোনো বৈঠক হয়নি। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শোক বার্তায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ঢাকা দিল্লির সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে। বুধবার বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় তার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লির সাথে ঢাকার সম্পর্ক যখন তলানিতে, ঠিক তখন সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে তারেক রহমানের কাছে মোদির শোক বার্তা পৌঁছে দেন। পররাষ্ট্র উপদেষ্টার কাছে তাই প্রশ্ন ছিল, জয়শঙ্করের এ সফরে সম্পর্কের টানাপোড়েন কি কমলো? এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। পররাষ্ট্র উপদেষ্টা একে ইতিবাচক মনোভাব হিসেবে দেখছেন, তবে দুই দেশের সম্পর্ক কেমন হবে তা সময়ই বলবে বলেন তিনি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। এদিকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে গিয়ে শোক বইতে সই করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এতে তিনি লেখেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই অবদান সবসময় স্মরণ করা হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। আমদানি করা ও দেশে উৎপাদিত মোবাইল ফোনের ট্যাক্স কমানো হয়েছে। এই পদক্ষেপে দেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানান, মোবাইল ফোন আমদানিতে আগে কাস্টমস ডিউটি ছিল 25%, এখন 10% করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ট্যাক্স কমানোর ফলে দেশীয় ফোনের চাহিদা বাড়বে এবং দামও কমতে পারে। এছাড়াও ব্রিফিংয়ে প্রেস সচিব নতুন বছরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণের বিষয়ে বলেন, এরই মধ্যে অধিকাংশ বই বিতরণ শুরু হয়েছে। 15ই জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে 123টি বইয়ের ভুল সংশোধন করা হয়েছে বলে জানান তিনি। মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এটা করা হয়েছে, এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে 10% ছিল সেটা 5% করা হয়েছে। এনইআইআর পদ্ধতি বাতিলের দাবিতে বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেলের দিকে রাজধানীর আগারগাঁওয়ে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ বলছে, বিকেলে হঠাৎ করে ইট পাটকেল নিক্ষেপ করে বিটিআরসি ভবনে হামলা চালায় মোবাইল ফোন ব্যবসায়ীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর একটি দল। দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহারে লাগাম টানতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের IMEI নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে।
ফলে এখন থেকে আর কোনো আনঅফিসিয়াল ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় হবে না। আন্দোলনকারীকে আমরা আলোচনার মাধ্যমে এই ভাঙচুর থেকে নিবৃত্ত করার সবাই মিলে চেষ্টা করি, তো ওনারা কোনোভাবেই কোনো কথা শুনছিলেন না। ইন দ্য মিন টাইম আমাদের এক্সট্রা ফোর্স এবং আমাদের অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড সবাই চলে আসেন। যে আন্দোলনকারী যারা ছিলেন তারা খুবই বেপরোয়া ছিল, এই জন্য আমরা তাদেরকে ডিসপার্স করেছি। এদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খলকারীকে হেফাজতে নিয়েছি, পরবর্তীতে আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নেব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হয়েছে। রংপুরে 7 জন, নরসিংদীতে 4 জন, মুন্সিগঞ্জে 2 জন ও নাটোরে 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা। রংপুরে জাতীয় পার্টির প্রার্থী সহ 4টি আসনে বাতিল হয়েছে 7 জনের মনোনয়নপত্র। প্রথম দিনে রংপুর 1 আসনে দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ইনামুল আহসান। আসনটিতে দাখিল করা 9টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই আদেশ দেন তিনি। অন্যদিকে নরসিংদী 2 ও 4 আসনে 4 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আবেদনের শর্ত পূরণ করতে পারেননি তারা। এছাড়া মুন্সিগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী মীর শরফত আলী সপু ও মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নাটোরে 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। স্থগিত রাখা হয়েছে 7 জনের মনোনয়নপত্র। রাঙামাটিতে 8 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 6 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং স্বাক্ষর কম থাকায় 1 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আমি মনে করি যে এখানে উনি প্রথমেই বলছিল যে ছোট ছোট মিস্টেক থাকলে অ্যাকসেপ্ট করা হবে, ওনার প্রতিনিধি বলল, এবং অনেককে এখানে কারেকশনের সুযোগ দেওয়া হলেও আমাকে এখানে কিন্তু কারেকশনের কোনো সুযোগ দেওয়া হয়নি। 9টি মনোনয়নপত্রের মধ্যে আমাদের আজকে এখানে বাছাইয়ে 8টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন, এমনটা মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই শিক্ষাকে সার্থক করে তোলা সম্ভব বলেও মনে করেন তিনি। আর নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। নতুন বইয়ের চরিত্রগুলোর সাথে পরিচিত হওয়ার প্রক্রিয়াটি যেন শিশুদের কাছে এক নতুন বন্ধুত্ব গড়ার মতোই আনন্দদায়ক। নতুন বইয়ের ছাপার কালির বিশেষ গ্রান শিশুদের যেমন কাছে টানে, তেমনি নতুন বইয়ের মসৃণ পাতা উল্টিয়ে নতুন নতুন ছবি ও গল্প খুঁজতেও আগ্রহী হয়ে ওঠে শিক্ষার্থীরা। অপেক্ষায় আছিলাম কবে নতুন বইটা পাবো, কবে অনুষ্ঠানটা হবে, আসতে পারবো নাকি। বই পেয়ে খুবই ভালো লাগছে, আর আমি বাংলা বই পড়তে বেশি ভালোবাসি। অনেক ভালো লাগছে। আমি 3টা বই পেয়েছি, বাংলা, ইংলিশ আর অঙ্ক। হাতে নতুন বই পেয়ে খুশি শিশুদের মতো অভিভাবকেরাও। নতুন বছর নতুন বই প্রথম, আমার ছেলেও অনেক খুশি। তাকে আমি উঠাইতে আমার কষ্ট হয়, কিন্তু সে বইয়ের আনন্দে সে তার ঘুমটা হারাম। ওরা নতুন বই পাওয়ার আগে বলতেছে আম্মু তাড়াতাড়ি বই আনো, আমরা বই পড়বো। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে রাজধানী শেরে বাংলা নগরে আবুল বাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। বলেন, শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে শিক্ষার্থীদের সফল মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতে হবে। আমরা প্রাথমিক শিক্ষায় যে পরিবর্তন আনার চেষ্টা করছি, আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সেটা আমরা করতে পারব। এবং সত্যি যদি আমরা প্রাথমিক শিক্ষায় আমরা যেমন পরিবর্তনটা আনতে চাচ্ছি তা পারি, তাহলে দেখবেন উপরের স্তরেও আমাদের শিক্ষার মানের উন্নতি ঘটবে। পরে রাজধানীর ধানমন্ডিতে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতেও নতুন বই তুলে দেন উপদেষ্টা। বলেন, কোনো ধরনের সহিংসতা যেন কোমলমতি শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটল। আমরা দেখলাম আমাদের সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান আক্রান্ত হলো, আমরা দেখলাম একজন সংখ্যালঘু আক্রান্ত হলেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য এবছর কোনো উৎসব পালন না করা হলেও
শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে বই পাবে। তবে প্রথম দিনের শিক্ষার্থীরা সব বই পাচ্ছে না, ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দেওয়া হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। পদত্যাগ করার একদিন পর ফের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পেলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার পদত্যাগ করেন সাইদুর রহমান। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনে জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সাইদুর রহমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। গেল 30 ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যান। অবসরের সুবিধা নিশ্চিতের জন্য তিনি বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। অবসরের পর তাকে আবারও একই পদে নিয়োগ দেওয়া হলো। বেগম খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করে গেছেন তার উপর দাঁড়িয়ে সবাই মিলে সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এই মন্তব্য করেন তিনি। বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। আরও জানান, নৈতিক দায়িত্বের তাগিদ থেকেই তিনি বিএনপির কার্যালয়ে গেছেন। বেগম খালেদা জিয়া ইতিহাসের বিরল এক সম্মান নিয়ে চলে গেছেন জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতির জন্য তার অবদানের কারণেই জনগণ তার প্রাপ্য ফিরিয়ে দিয়েছে। এ সময় 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি জাতিকে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি সংগ্রামী আপসহীন জীবন ছিল। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন।